র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ ও যুক্তরাষ্ট্রের নতুন ভূ রাজনৈতিক কৌশল। এই প্রথমত হলো এটি সরকারের শুভ বুদ্ধির যাতে উদয় হয়, তারা যাতে এই পথ থেকে সরে আসে। দর্শক, গুম, খুন, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ উঠেছে, এমনকি র্যাব ও পুলিশের উপর নিষেধাজ্ঞা দিতে চায় যুক্তরাষ্ট্র, এমন খবর ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এইমাত্র নিষেধাজ্ঞার খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। এই সংবাদ আমরা দেখব কার কার উপর নিষেধাজ্ঞা এসেছে। এমনকি এই নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুলল আমেরিকার সাংবাদিক মুশফিক ফজল আনসারি। তিনি কি বলেছেন সেটিও আমরা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে সরাসরি দেখে আসি। র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ ও যুক্তরাষ্ট্রের নতুন ভূ রাজনৈতিক কৌশল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এবং এর বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বেশ পুরনো এবং স্বাভাবিক হলেও বাংলাদেশের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়। বাংলাদেশের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবে জনমনে কিছু প্রশ্নের উদ্রেক করেছে। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য কি মানবাধিকার রক্ষা, নাকি দক্ষিণ এশিয়ার মার্কিন প্রভাব বলয় বিস্তারের ভূ রাজনৈতিক কোনো কৌশল? বাংলাদেশের স্বার্থে এই প্রশ্নের উত্তর খোঁজার এখনই উপযুক্ত সময়। উল্লেখিত বিষয়টি যথাযথভাবে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত এজেন্ডা, লক্ষ্য, উদ্দেশ্য এবং বৈশ্বিক কার্যক্রম পর্যালোচনা করা প্রয়োজন। 2001 সালের 9/11 হামলার পর বৈশ্বিক সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরর ঘোষণা করে। সন্ত্রাস দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক, কারিগরি ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে। যেমন আমেরিকার ব্যুরো অব কাউন্টার টেরোরিজম 1983 সাল থেকে এ যাবৎ 154টি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 90,000-এরও বেশি সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেছে, যা সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার বার্তা বহন করে। আলোচনার স্বার্থে বিগত কয়েক দশকে বাংলাদেশের সন্ত্রাস দমনের চিত্রের দিকে আলোকপাত করা প্রয়োজন। নিঃসন্দেহে বাংলাদেশের সন্ত্রাস দমনে র্যাব সবচেয়ে সফল ভূমিকা পালন করেছে। উদাহরণস্বরূপ, র্যাব কর্তৃক আল কায়দার সাথে সংশ্লিষ্ট উগ্রপন্থী সংগঠনের নেতা বাংলা ভাইকে গ্রেফতার কিংবা হরকাতুল উল জিহাদ আল ইসলামী বাংলাদেশি শাখার প্রধান মুফতি হান্নানকে গ্রেফতার সহ অন্যান্য উগ্রবাদী ও সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়সমূহ উল্লেখ করার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন অভিযানে র্যাবের অনেক সদস্য আহত ও নিহত হয়েছেন। প্রসঙ্গত 2017 সিলেটে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন টুইলাইটে অংশগ্রহণকালে র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ এর মৃত্যুর বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য। প্রতিষ্ঠার পর হতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করে একটি অসহিংস ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় র্যাবের যে অবদান তা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। উপরোক্ত আলোচনার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সন্ত্রাসবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। অন্যদিকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব সফলভাবে কাজ করে চলেছে। যেহেতু যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী এজেন্ডা, লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে র্যাবের কাজের ধরন বহুলাংশে মিলে যায়, সেহেতু জনমনে এই প্রশ্নের উদ্রেক হওয়াটাই স্বাভাবিক যে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করলো। সুপ্রিয় বন্ধুরা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা বললে একটু খুশি হই। একটু 2-3 মিনিট কথা বলা দরকার। অনেকদিন কথা হয় না, কথা হয় কিন্তু সরাসরি ফেসবুক লাইভে হয়তো কথা বলার সুযোগ হয়নি। তো আমাকে যদি শুনতে পান তাহলে 2-4 মিনিট একটু কথা বলতে চাই একটি বিষয়ে। শুনতে পাচ্ছেন কি? কেউ যদি একটু মেসেজ দেন তাহলে বুঝতে পারবো যে আমি ক্লিয়ার, তাহলে আমি কথাটা কন্টিনিউ করবো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার সাউন্ড কি ক্লিয়ার? কোনো একটু বন্ধু যদি বলেন। ওয়াচিং দেখতে পাচ্ছি একজনে কমেন্ট করেছেন, বাট আর ইউ লিসেনিং? আই ওয়ান্ট টু নো ওয়েদার সেলিমা কেউ কি? ওকে, থ্যাংক ইউ। JAB টেলিভিশন লন্ডন লিমিটেড। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে রেসপন্ড করার জন্য। তো আমার কথা তো ক্লিয়ার। একটি বিষয় আমি লক্ষ্য করলাম যে বাংলাদেশের যে মিডিয়াগুলোতে বলছে যে একটি মামলায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় আমাকে, এই মামলার আমি আসামি ছিলাম, জানি না কেন ছিলাম বা কবে মামলা কিসের মানে কি আগামাথা কিছুই জানি না, বাট এই মামলা থেকে চার্জশিট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। আবার এটাও দেখলাম যে দুজনকে আবার ওই যে মামলার আরো দুজন যে আসামি তাদেরকে বহাল রাখা হয়েছে। তা আমার প্রথমে আমি শুরু করতে চাই এটা বলে যে এই মামলায় শুধু এই মামলা নয়, আমি আরেকটু গভীরে যেতে চাই।
সেটি হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যে একটি আইনের যে খড়গ, যে আইনের যে একটি মানে চাপিয়ে দেওয়া হয়েছে মুক্ত মতের ক্ষেত্রে, স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে, এটা সর্বজন বিধিত মানুষের কণ্ঠকে রোধ করবার জন্যই এই ধারাটি প্রবর্তন করা হয়, এই আইনটি পাশ করা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এবং এই অ্যাক্টের আওতায় প্রায় 7,000-কে আসামি করা হয়েছে শুধু মুক্ত মত প্রকাশ করার ক্ষেত্রে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে। এবং যাদেরকে আমি যদি কার নাম নিব, 17 বছর বয়সী যদি খাদিজাতুল কুবরার কথা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন সে 2য় বর্ষের ছাত্রী ছিল, তখন একটি টেলিভিশনে ফেসবুকে একটি কথোপকথনের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে থাকতে হয়েছে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন, কোনো ধরনের কোনো ফাইনাল রিপোর্ট ছাড়াই, এবং এখনো মানে তার যে দুর্বিষহ অবস্থা। সুতরাং এই স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে, মানুষের টুটি চেপে ধরার ক্ষেত্রে সরকার নানা সময়ে নানাভাবে আইনের কৌশলে হোক অথবা তাদের তো আর আইন লাগে না, সরকারের যে কোনোভাবেই তারা যে কাউকেই তারা এটি করতে পারে না, এটি করেছে। বাংলাদেশের যে আমরা দেখেছি যে স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানের মতো সম্পাদককে কারাগারের হাজিরা দিতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে, মামলার কারণেই তো তাকে কারা যায়। শফিক রেহমানের মতো বয়োবৃদ্ধ সাংবাদিককে কারাগারে তাকে মাটিতে শুতে হয়েছে। এই 85-90 বছর বয়সের সাংবাদিক, আমি সংবাদকর্মী হিসেবে যাদের কথা আমি বলছি, কাকে মামলা দেওয়া হয় নাই? কনক সারওয়ারের সাংবাদিকতার কারণে তার বোনকে মামলা দেওয়া হয়েছে, কারাগারে থাকতে হয়েছে তাকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম, যাকে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ারে ঘোষণা করেছে বাংলাদেশের, যিনি গৌরব, তাকে 190 দিনের মতো তাকে কারাগারে চোখ বেঁধে তাকে নেওয়া হয়েছে এবং এখনো তার মামলাটি চলমান। অসংখ্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন তো তারা খোলসটা বদলে ফেলছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে এখন তারা বলছেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা ডিএসএ, এইটাকে তারা বদলিয়ে নামটা শুধু বদলেছেন, কিন্তু তারা একই জিনিস, এখানে আরো ভয়াবহতম জিনিস রয়েছে ডাটা প্রোটেকশন এবং অন্যান্য ক্ষেত্রে, সেটি আমি এইসবে যেতে চাচ্ছি না। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও। দেখলেন র্যাবের উপর নাকি স্যাংশন আসতেছে। সংবাদটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা এখনও পর্যন্ত ইলেকট্রিক চ্যানেলগুলোতে না আসলে আপনারা বিশ্বাস করবেন না। এই সংবাদটি কয়েকটি নিউজ ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে, আপনারা সেখানে গিয়েও দেখবেন। আসলে এই সংবাদের সত্যটা কতটুকু এখনও আমরা যাচাই করতে পারিনি, কিংবা এখনও আমরা শিওর না। তো দর্শক, আশা করা যায় এমনটা হবে না। যদি হয় বাংলাদেশের জন্য খারাপ হবে, আশা করি এসব হবে না। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ, ভাইরাল, আলোচিত, সমালোচিত সংবাদ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।